সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার যে অধ্যায়গুলো রয়েছে, এই পঞ্চম অধ্যায় যৌথ মূলধন ব্যবসায় বা কোম্পানি আইন, যেটা যে নামে পরিচিত আমাদের কাছে, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অর্থাৎ আমরা যেহেতু বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, আমাদের যে শিক্ষাটা নিচ্ছি আমরা সেটা অবশ্যই বাস্তব ভিত্তিক। তো একজন স্টুডেন্ট তার বাস্তব জীবনে এই বিষয়টাকে প্রয়োগযোগ্য করতে হলে অবশ্যই এই অধ্যায়টা মনোযোগ সহকারে করতে হবে, এবং সাথে সাথে আমাদের পরীক্ষার যে প্রশ্ন উত্তরগুলো আমাদের করতে হয় এই ক্ষেত্রেও এই অধ্যায়টা অনেক গুরুত্ব বহন করে। কারণ অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় দুইটা প্রশ্ন চলে আসে এই অধ্যায় থেকে, এবং প্রত্যেকটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পরীক্ষার জন্য না, আমাদের জানার জন্য হলেও এই অধ্যায়টা খুব গুরুত্বের সাথে স্টাডি করতে হবে অবশ্যই। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে, সেই টপিকটা হচ্ছে কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ। তো কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ আলোচনা করার আগে যে টপিকগুলো, এই অধ্যায়টা আমাদের ক্লাসে অলরেডি আমরা পড়ে ফেলেছি, কিন্তু তারপরেও তোমাদের আরেকটু জ্ঞানের সমৃদ্ধি অর্জনের জন্য আমি আবার রিপিট করছি ক্লাসটা। কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগের আগে কিছু টপিক আছে। কোম্পানি সংগঠন কি, এটার হিস্ট্রি সম্পর্কে আছে অনেক তথ্য। তো এগুলো আবার তোমরা একটু দেখে নিবা। তারপর আমি কোম্পানি সংগঠনের যে সংজ্ঞাটা তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে, বা যে মূল যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমি আলোচনা করছি। কোম্পানি সংগঠন হচ্ছে মূলত কোম্পানি আইন অনুযায়ী, কোম্পানি আইন বলতে আমি বোঝাতে চাচ্ছি 1994 সালের আইন। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কৃত্রিম ব্যক্তিসত্তা এবং চিরন্তন অস্তিত্ব সম্পন্ন যে কোম্পানি, তাকে মূলত আমরা যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠন বলে থাকি। তো এই কোম্পানি সংগঠনের আওতাধীন যে অর্থাৎ এই কোম্পানি সংগঠনকে যে যে শ্রেণীতে ভাগ করা হয়েছে, যে কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এবং প্রত্যেকটা শ্রেণী বিভাগে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন পরীক্ষায় কোয়েশ্চেন আনসার করতে যাই, এখান থেকে অনেক জ্ঞানমূলক প্রশ্ন পাই, এবং সাথে সাথে এইখান থেকে কিছু উদ্দীপকও মাঝে মধ্যে তুলে দেয় প্রশ্নকর্তারা। তো এই উদ্দীপকগুলা পরে তোমাদের মূল বিষয় জানতে হলে এই শ্রেণী বিভাগ সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে। তো চলো আমরা দেখি কোম্পানি সংগঠন শ্রেণীবিভাগ। মূলত প্রথমত দেখা যায় যে প্রথম ক্লাসিফিকেশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনুবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। তো আমরা প্রথমে এই সনদপ্রাপ্ত কোম্পানি সম্পর্কে একটু আলোচনা করবো। সনদপ্রাপ্ত কোম্পানি কি এবং এটার উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো। সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে মূলত কোম্পানি আইন প্রবর্তিত হওয়ার আগে, আমরা জানি যে কোম্পানির আইনের বা কোম্পানি সংগঠনের যে হিস্ট্রি যদি আমরা জানি, তাহলে দেখবো যে 1844 সালে ব্রিটেনে কোম্পানি আইন প্রবর্তিত হয়েছিল। তো 1844 সালে কোম্পানির আইন প্রবর্তিত হওয়ার পূর্বে ওই দেশের রাজা অথবা রানীর দ্বারা যে কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কোম্পানিগুলোকে মূলত সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়ে থাকে। আমরা যদি উদাহরণ দিই, তাহলে দেখবো যে চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে কোম্পানি সনদপ্রাপ্ত কোম্পানির একটা পূর্ণ উদাহরণ। তারপরে হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি হচ্ছে একটা দেশের আইনসভা অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশ অথবা রাষ্ট্রীয় বিশেষ ক্ষমতা বলে কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হয়, তখন তাকে বিধিবদ্ধ কোম্পানি বলা হয়ে থাকে। তো এইটার উদাহরণ হিসেবে যদি আমি বলি, তাহলে আমাদের দেশের বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, তারপরে হচ্ছে ওয়াসা ইত্যাদি এই বিধিবদ্ধ কোম্পানির উদাহরণ। নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি বলতে বোঝানো হয়ে থাকে যে কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠিত এবং পরিচালিত ব্যবসা সংগঠনকে নিবন্ধিত কোম্পানি বলা হয়ে থাকে। অর্থাৎ 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী যে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়, সেই কোম্পানিকে মূলত নিবন্ধিত কোম্পানি হিসেবে আমাদের কাছে পরিচিতি প্রদান করে থাকে। অনিবন্ধিত কোম্পানি। অনিবন্ধিত কোম্পানি হচ্ছে মূলত ওই কোম্পানিগুলা, যে কোম্পানিগুলা সদস্য সংখ্যা 7 জনের অধিক একটা অংশীদারি ব্যবসায়, কিন্তু ওই কোম্পানিটা কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত নয়। আমি আবার বলি, যে কোম্পানির সদস্য সংখ্যা বা যে প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা 7 জনের উপরে, কিন্তু কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত নয়। অর্থাৎ এই ধারাটা মূলত কোম্পানি আইন 1994 সালে 371 নম্বর ধারায় উল্লেখ আছে এই বিষয়টা, যে অনিবন্ধিত কোম্পানি সম্পর্কে। যে কোম্পানির সদস্য সংখ্যা 7 জনের উপরে কিন্তু কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত নয়, তাকে অনিবন্ধিত কোম্পানি বলে। তো তারপরে অন্যান্য কোম্পানি সম্পর্কে আলোচনা আমরা সবার শেষে আলোচনা করবো। তো আমরা দেখি নিবন্ধিত কোম্পানির যে ক্লাসিফিকেশনগুলো বা শ্রেণীবিভাগটা। নিবন্ধিত কোম্পানি মূলত দুইটা প্রধান শ্রেণীবিভাগ। একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি, আর একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি।
অসীম দায় সম্পন্ন কোম্পানি হচ্ছে মূলত যে কোম্পানির বা যে ব্যবসায় শেয়ার হোল্ডারদের দায় অসীম। এখানে অসীম শব্দটা ব্যবহার করা হয়েছে মূলত তাদের দায়টা প্রকাশ করার জন্য, যে ব্যবসা প্রতিষ্ঠানের বা যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের বিনিয়োগকৃত মূলধন দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ তাদের দায় বিনিয়োগকৃত মূলধনকে ছাড়িয়েও আরো অন্যান্য সম্পত্তির উপর বা তাদের আরো অন্যান্য বিষয়াদির উপর দায় সৃষ্টি করতে পারে, সেই সব কোম্পানিকে বলা হয় অসীম দায় সম্পন্ন কোম্পানি। সসীম দায় সম্পন্ন কোম্পানি হচ্ছে যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় বিনিয়োগকৃত শেয়ার মূলধন দ্বারা সীমাবদ্ধ, তাকে মূলত বলা হয় সসীম দায় সম্পন্ন কোম্পানি। এবং সসীম দায় সম্পন্ন কোম্পানির মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন শ্রেণী রয়েছে, একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি এবং আরেকটা হচ্ছে শেয়ার মূলধন দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি হচ্ছে ওই কোম্পানি যে কোম্পানিগুলোর শেয়ার হোল্ডারদের দায় তাদের বিনিয়োগকৃত শেয়ার মূলধনের সমপরিমাণ টাকা, যদি অর্থাৎ মূল বিষয়টা এখানে হাইলাইটেড বা এখানে যে বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখা হয় শেয়ার হোল্ডারদের প্রতিশ্রুতি, তারা যে পরিমাণ দায় গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ সেই পরিমাণ দায় তাদের উপর করতে হবে। এবং ওই রকম কোনো প্রতিশ্রুতি দ্বারা যদি কোম্পানির সংগঠনের শেয়ার হোল্ডাররা দায়বদ্ধ থাকে তখন তাকে বলা হয় প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। শেয়ার মূলধন দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে শেয়ার মূলধন দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি, অর্থাৎ তাদের দায় সীমাবদ্ধ কতটুকু পর্যন্ত, তাদের বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত, অর্থাৎ যে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় বিনিয়োগকৃত মূলধন দ্বারা, অর্থাৎ সে যে পরিমাণ মূলধন বিনিয়োগ করেছে ওই পরিমাণ পর্যন্ত, ওই পরিমাণ অর্থাৎ মূলধনের পরিমাণ পর্যন্ত তার দায়টা সীমাবদ্ধ, সেই কোম্পানিকে বলা হয় শেয়ার মূলধন দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি। তো এই শেয়ার মূলধন দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি মূলত বলা হয় থাকে যে কোম্পানির বা যে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের সংখ্যা 2 থেকে 50 জন, তাকে মূলত প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়। এটা হচ্ছে বেসিক একটা সংখ্যা, মূল সংখ্যা, কিন্তু আরো কিছু বিষয়াদি এটার সাথে সম্পৃক্ত রয়েছে, যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডাররা অবাধে তাদের শেয়ার বিক্রি করতে পারেন না, যে কোনো জনের কাছে শেয়ার হস্তান্তর করতে পারেন না, এবং তাদের আরো কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেমন আমি প্রথমে বললাম সংখ্যার মধ্যে বললাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বোচ্চ 50 জনের উপরে তাদের সদস্য সম্পৃক্ত করতে পারেন না প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। তো আমরা আবার বলি প্রাইভেট লিমিটেড কোম্পানির সংখ্যাটা যে কোম্পানির বা যে ব্যবসায়ের সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, সেই কোম্পানিকে মূলত প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়। অথবা তুমি আরেকটু অ্যাড করতে পারো এটাতে, যেহেতু আমরা জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, আমাদের এত বড় করে উত্তর দেওয়ার প্রয়োজন না, আমরা একটা বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিন্তু যদি আসে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায়, তখন আমরা একটু ইলাবোরেট করবো। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 জন এর মধ্যে, এবং যে কোম্পানির শেয়ার হোল্ডার অবাধে হস্তান্তর করতে পারেন না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়। তো পাবলিক লিমিটেড কোম্পানি আসে আমরা। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে মূলত ওই কোম্পানিকে বলা হয় যে কোম্পানির শেয়ার হোল্ডার বা শেয়ার সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ হচ্ছে স্মারকলিপিতে উল্লেখকৃত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তো এই কোম্পানিকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি আবার তাদের শেয়ার অবাধে হস্তান্তর করতে পারে, তারা শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে সবসময়, এবং তাদের শেয়ার সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই, স্মারকলিপিতে এই বিষয়টা উল্লেখ থাকে। সেই কোম্পানিগুলোকে মূলত পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। পাবলিক লিমিটেড কোম্পানি আবার কয়েকটা ক্লাসিফিকেশন রয়েছে বা শ্রেণীবিভাগ রয়েছে। প্রথমটা হচ্ছে সরকারি কোম্পানি, তারপরে বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। সরকারি কোম্পানি বলা হয় ওই কোম্পানিগুলোকে যে কোম্পানির শেয়ার সংখ্যা 51% উপরে সরকার, অর্থাৎ যে কোম্পানির শেয়ার মালিক 51% উপরে সরকার, সেই কোম্পানিকে বলা হয় সরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানি হচ্ছে যে কোম্পানির শেয়ার মালিক ব্যক্তি মালিকানাধীন মালিকানা থাকে 51% 50%-এর উপরে, সেই কোম্পানিকে বলা হয় বেসরকারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি হচ্ছে ওই কোম্পানি যে কোম্পানি অন্য কোনো কোম্পানির 50%-এর উপরে শেয়ার ক্রয় করে উক্ত কোম্পানি পরিচালনার দায়ভার গ্রহণ করে থাকে, সেই কোম্পানিকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আমি আবার বলি, যে কোম্পানি অন্য কোনো কোম্পানির 50%-এর উপরে শেয়ার ক্রয় করে ওই কোম্পানি পরিচালনার দায়ভার গ্রহণ করে, তখন তাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। এবং সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যে কোম্পানি 50%-এর উপরে শেয়ার অন্য কোনো কোম্পানির কাছে বিক্রয় করে
উক্ত কোম্পানি পরিচালনার দায়ভার অন্য কোম্পানির উপর ন্যস্ত করে থাকে, তখন তাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন আমরা দুইটা কোম্পানি যদি বিবেচনা করি, যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিই, যেমন এয়ারটেল কোম্পানি এবং রবি কোম্পানি। এখন এয়ারটেল কোম্পানি যদি রবি কোম্পানির 50% শেয়ার ক্রয় করে নিল, রবি কোম্পানির 50% শেয়ার এয়ারটেল কোম্পানি ক্রয় করে নিল, রবি কোম্পানি পরিচালনার দায়ভার এয়ারটেল কোম্পানি গ্রহণ করলো, তখন এই ক্ষেত্রে এয়ারটেল কোম্পানি যেহেতু ক্রয় করে সে মালিকানা গ্রহণ করেছে, সেহেতু এয়ারটেল কোম্পানি হচ্ছে হোল্ডিং কোম্পানি, এবং অপরদিকে রবি কোম্পানি যেহেতু 50% শেয়ার বিক্রি করে এয়ারটেল কোম্পানির কাছে তাদের ব্যবসা পরিচালনার দায়ভার ন্যস্ত করেছে, সেহেতু রবি কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তো এই ক্ষেত্রে আশা করি তোমাদের এই এক্সাম্পলটা তোমাদের অনেক সাহায্য করবে দুইটা বিষয় বুঝতে, এবং এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ভালোভাবে জানা উচিত। সবশেষে হচ্ছে অন্যান্য কোম্পানি। অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আছে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী কোম্পানি এবং বিশেষ কোম্পানি। বিদ্যমান কোম্পানি হচ্ছে ওই কোম্পানি যে কোম্পানিগুলো বাংলাদেশের রিফর্মকৃত বা পুনর্গঠনকৃত কোম্পানি আইন 1994 সালের পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আবার বলি, যেসব কোম্পানি 1994 সালে কোম্পানি আইন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে গঠন করা হয়েছে এবং বর্তমানেও যে কোম্পানিগুলো তাদের ব্যবসা পরিচালনা করছে, অর্থাৎ 1994 সালের পূর্বে কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানেও তাদের ব্যবসা পরিচালনা করছে, তাদেরকে বলা হয় বিদ্যমান কোম্পানি। বিদেশি কোম্পানি হচ্ছে যে কোম্পানিগুলো বিদেশে তাদের ব্যবসায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত হচ্ছে, কিন্তু দেশে আবার এই দেশে এসে আবার তাদের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে, তাদেরকে বলা হয় বিদেশি কোম্পানি। ওকে, এবং এই বিদেশি কোম্পানির ব্যাপারটা কোম্পানি আইনের 378 নম্বর ধারায় উল্লেখ করা আছে। অব্যবসায়ী কোম্পানির মূল কথা হচ্ছে মুনাফা অর্জন নয়, জনগণের সেবা বা ক্রেতাগণের সেবা প্রদান করা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো যেসব কোম্পানির মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, রাষ্ট্রীয় সেবা বা রাষ্ট্রীয় জনগণের সেবা করা, যে কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য তাদেরকে বলা হয় অব্যবসায়ী কোম্পানি বা অব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের দেশে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা মুনাফা অর্জন করা তাদের মূল উদ্দেশ্য নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় সেবা করা। ওকে, বিশেষ কোম্পানির মধ্যে বোঝানো হয়ে থাকে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বা যেসব কোম্পানি আইন দ্বারা প্রতিষ্ঠিত হলেও তারা পরিচালিত হয় একটি বিশেষ আইন, অর্থাৎ যে কোম্পানিগুলো কোম্পানি আইন দ্বারা প্রতিষ্ঠিত কিন্তু পরিচালিত হওয়ার ক্ষেত্রে একটি বিশেষ আইন দ্বারা পরিচালিত হয়, সেই কোম্পানিগুলোকে বলা হয় বিশেষ কোম্পানি। আমি উদাহরণ হিসেবে যদি বলি, বলবো যে বাংলাদেশের বীমা সংস্থাগুলো এবং বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলো বিশেষ আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়, কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়েছে কোম্পানি আইনের বলে। কোম্পানি আইন দ্বারা প্রতিষ্ঠিত কিন্তু পরিচালিত হচ্ছে একটি বিশেষ আইন দ্বারা, সেই কারণে সেই কোম্পানিগুলো হচ্ছে বিশেষ কোম্পানি। তো এই ছিল আমাদের আজকের যে ক্লাসিফিকেশন বা এই কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ। তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হচ্ছে 30 নম্বর বা পেজ হচ্ছে 185, 185 নম্বর পেজটা। আমি বইয়ের রেফারেন্স যদি দিই তাহলে তোমাদের খালিকুজ্জামান স্যারের বইয়ের 185 নম্বর পৃষ্ঠা কর্মপত্র 1। এই কর্মপত্র 1-এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এই সংজ্ঞাগুলোর মধ্যে কিছু বাছাইকৃত কিছু বিষয় নিয়ে, অর্থাৎ যেগুলো একটু জানার তোমাদের প্রয়োজন পরীক্ষায় কোয়েশ্চেন আনসার করার জন্য, এই বিষয়গুলো নিয়ে তারা একটা সুন্দর একটা টেবিল ক্রিয়েট করেছে এবং টেবিলের এক পাশে রয়েছে কিছু বর্ণনা দেওয়া এবং অন্য পাশে রয়েছে কোম্পানির ধরন উল্লেখ করা। এই কর্মপত্র একটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবে, চেষ্টা করবে এটা সলভ করা বা এটা নিজে করা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। ভালো ধারণা থাকলে তুমি এখান থেকে জ্ঞানমূলক অনুধাবন অথবা প্রয়োগ, উচ্চতর দক্ষতা যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আনসার তুমি খুব ভালোভাবে করতে পারবে। এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জানার ক্ষেত্র এবং পরীক্ষায় ভালো আনসার করার ক্ষেত্রেও খুবই